এখন 740 পৃষ্ঠার 1, 2 এবং 3 দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। 1 দাগের সঠিক উত্তরের প্রশ্নটা রয়েছে, সুকুমার 500 টাকা 9 মাসের জন্য ও অমিত 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বন্টন হবে তা কত? দেখো, লভ্যাংশর অনুপাত হচ্ছে মূলধনের অনুপাত সমান। এখানে যেহেতু মাসে বলা হয়েছে, তাহলে আমাদের 1 মাস হিসেবে মূলধনটা বের করতে হবে। তাহলে সুকুমার ও অমিতের মূলধনের অনুপাত হবে 500 × 9 600 × 5। তাহলে দেখো, 500 × 9 600 × 5 করলে এখানে কত হবে? 5 এখানে 100 100 দিয়ে উভয় পদকে যদি ভাগ করে দিই, তাহলে 5 × 9 থাকবে অর্থাৎ 45, আর এখানে থাকবে 5 × 6 অর্থাৎ 30। যদি আমরা আরও ছোটো করি, 15 দিয়ে ডিভাইড করি, তাহলে 3:2 আসবে। তাহলে অপশান আমরা পেয়ে যাব এ নাম্বারে। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে 2x² + kx = 3 - k সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্য হলে k এর মান কত হবে? তাহলে আমরা এই অংশটুকু নিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসি। তাহলে 2x² + kx = 3 - k, এই 3 - kটা কী করবো আমরা? বাঁ দিকে নিয়ে এসে -3 + k, এটা যেহেতু এটা 3 - k, এই 3 - kটা আমরা এখানে ব্র্যাকেটেও নিয়ে আসতে পারি, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -3 - k = 0 হবে। তাহলে এখানে হলো কি, x² এর সহগ হচ্ছে 2, এখানে b এর সহগ হচ্ছে k, এবং এখানে c এর সহগ হচ্ছে আমাদের -3 - kটা। তাহলে যেহেতু বীজদ্বয় একটি আরেকটির অনন্য, তাহলে একটা বীজ যদি আমরা আলফা ধরি, তাহলে অপর বীজটা কী হবে? 1/α। তাহলে বীজ দুটির গুণফল = কী হবে? ধ্রুবক পদ বাই x² এর সহগ। তাহলে ধ্রুবক পদ এখানে কী হবে? -3 - k, এখানে x² এর সহগ হবে 2, তাহলে এখানে c/x² এর সহগ। তাহলে মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো, আলফা আলফা কেটে যাবে, এখানে 1 থাকবে, অর্থাৎ এখানে কী হবে? বজ্র গুণন করলে 2 = -3, এখানে মাইনাস, এটা যেহেতু মাইনাস ছিল, তাহলে ভিতরেটা +k হয়ে যাবে। এখন k এর মান কী হবে? -3টা এদিকে এসে +3 হয়ে যাবে, অর্থাৎ k এর মান হবে 5। এবার 3 নম্বরটাতে কি বলেছে? বলছে যদি দুটি বৃত্ত একই সমতলে অবস্থিত হয়ে পরস্পরকে ছেদ বা স্পর্শ না করে, তাহলে বৃত্ত দুটির সর্বাধিক সরল সাধারণ স্পর্শক সংখ্যা হবে কতগুলো? দেখো, দুটো বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ না করে, তাহলে আমরা দুটোই সাধারণ স্পর্শক আঁকতে পারবো। সেক্ষেত্রে অপশান হবে বি নাম্বারটা। 4 নম্বর প্রশ্নটাতে কী বলেছে? tan θ + cot θ = 2 হলে tan 8θ + cot 8θ এর মান কত হবে? দেখো, আমরা কী করলাম, এই প্রথম অংশটা যেটা দেওয়া আছে সেটাকে আমরা উভয় দিকে বর্গ করে দেবো। তাহলে কী হবে? a + b² হয়ে যাবে। a + b² হলে আমাদের যে সূত্র আছে সেই অনুযায়ী সাজাতে গেলে হবে tan² θ + cot² θ প্লাস 2 × tan θ × cot θ, আর এটা স্কোয়ার করলে কী হবে? 4 হয়ে যাবে। তাহলে দেখো, এখানে 2 × tan θ × cot θ মান 1 হবে, সেক্ষেত্রে 2 × 1 করলে 2 হয়ে যাবে, এই অংশটা আমাদের আবার থেকে যাবে। তাহলে কি হলো? দেখো, এখানে এই +2টা পরের এখানে এসে কী হবে? 4 থেকে মাইনাস হয়ে এখানে 2 হয়ে যাবে। আমরা কি করলাম, এবার এই অংশটাকে উভয় দিকে বর্গ করে দেবো। তাহলে কি হবে? আবার এটাকে যদি আমরা উভয় দিকে বর্গ করি, তাহলে বাঁ দিকের অংশটাকে বর্গ করলে হবে tan 4θ + cot 4θ প্লাস 2 × tan² θ × cot² θ, আর এটাকে স্কোয়ার করলে কী হবে? 4 হয়ে যাবে। তাহলে দেখো, এখানে আবার এই অংশটা আমাদের 10 × cot θ, তাহলে 10 × cot θ হলে 1 হবে। তাহলে tan θ × cot θ 1 যদি হয়, তাহলে 1 এর স্কোয়ার করলে 1ই হবে, অর্থাৎ 2 একে 2 হয়ে যাবে। তাহলে এখানে কী দাঁড়াবে? tan 4θ + cot 4θ প্লাস 2 = 4। এবার এই +2টা এদিকে এসে মাইনাস হয়ে এখানে 2 হয়ে যাবে। এবার আবার এই অংশটাকে যদি আমরা উভয় দিকে বর্গ করি, তাহলে কী হবে? a + b² এর সূত্রটা আবার চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে হবে কত? tan 8θ + cot 8θ প্লাস 2 × tan 4θ × cot 4θ = এটার স্কোয়ার করলে এখানে 4 হয়ে যাবে। এবার দেখো, এই জায়গাটা আবার চলে আসলো tan θ × cot θ আকারে, তাহলে tan θ × cot θ = 1 হবে। তাহলে এখানে আমাদের কী হলো? এটা 2 একে 2 হয়ে যাবে, অর্থাৎ এই 2টা কী হবে? এখানে এসে মাইনাস হয়ে যাবে 4 থেকে, তাহলে এখানে হয়ে যাবে এখানে 4 থেকে 2 গেলে 2 হবে। তাহলে tan 8θ + cot 8θ এর মান কত পেলাম আমরা? 2 পেলাম। তাহলে এটা হয়ে গেল। 5 নম্বরটাতে কী বলেছে? একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 সেমি হলে ঘনকটির আয়তন কত হবে? দেখো, যেহেতু বলেছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আমরা কি জানি? বাহু √3, তাহলে এখানে বাহু √3 = 5√3, অর্থাৎ বাহুর মান কত হবে? 5 একক। তাহলে ঘনকটির আয়তন কী হবে? ঘনকের আয়তন কি? বাহু কিউব। তাহলে বাহু বলতে এখানে 5 এর কিউব করলে হচ্ছে 5 ঘন সেমি হয়ে যাবে, যেহেতু এখানে সেমি বলেছে। তাহলে 5কে কিউব করলে হবে 125 ঘন সেমি। অপশান হবে আমাদের ডি নাম্বারটা। 6 নম্বর প্রশ্নটাতে বলেছে 16, 15, 17, 16, 15, x 19, 17, 14
তথ্যের সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মানটা হচ্ছে যেই সংখ্যাটা সব থেকে এখানে বেশি তার মান সংখ্যাগুরু মান। এখানে বলছে 15 হবে, তাহলে দেখো যদি 15 হয় তাহলে এখানে একটা 15 এখানে, একটা 15 এখানে, এক্সের মানটা আমাদের দিতে বলেছে। দেখো 16 এখানে আছে দুটো, 17 এখানে আছে দুটো, তাহলে দুটো দুটো করে সবার ক্ষেত্রে এখানে 15 দুটো আছে। যদি সংখ্যাগুরু মান 15 হয় তাহলে আমাদের এক্সের মানটা 15 করতে হবে, কারণ যেই সংখ্যাটা সব থেকে বেশি থাকে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে এক্সের মানটা যদি 15 হয় তাহলে সংখ্যাগুরু মান হবে আমাদের 15। তাহলে অপশান হচ্ছে আমাদের এ নাম্বারটা। এবার 2 নম্বর শূন্যস্থান পূরণ করার প্রথম প্রশ্নটা বলছে এ টাকা বি মাসের সুদ সি টাকা হলে বার্ষিক সুদের হার কত। দেখো এ টাকা, তাহলে এটা হচ্ছে মূলধন, বি মাস অর্থাৎ বি বাই 12 হবে সময়টা, আর 8% যদি সুদের হার হয় তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু বি বাই 12 ইন্টু আর বাই 100 ইকুয়াস টু সি। যেহেতু সুদটা সি, তাহলে এখানে আর এর মানটা কী হবে, এখানে সি ইন্টু 12 ইন্টু 100 নিচে হয়ে যাবে এ ইন্টু বি ইন্টু আর। তাহলে সরি আর না, আরটা তো আমরা বের করবো, তাহলে হবে এ ইন্টু বি। তাহলে এখানে কী হবে দেখো, 12 সঙ্গে 100 গুণ করলে 1200 সি, নিচে হবে এ বি। তাহলে শূন্যস্থানে আমরা লিখব 1200 সি বাই এ বি। 2 নম্বরে বলেছে পি কিউ এক্স ইকুয়াস টু কিউ আর ওয়াই ইকুয়াস টু আর পি জেড হয়, তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত হবে। দেখো প্রথম অংশটুকু থেকে আমরা নিয়ে নিচ্ছি, এখানে এক্স বাই ওয়াই করলে কী হবে, কিউ আর বাই পি কিউ হয়ে যাবে। তাহলে এক্স ইস টু ওয়াই কী হলো, কিউ আর ইস টু পি কিউ। আবার আমরা কী করলাম, দ্বিতীয় অংশটুকু নিয়ে নিলাম, দুটো লাস্ট শেষের যে দুটো অংশ আছে সেটা নিয়ে নিলাম। তাহলে কী নিলাম, কিউ আর ওয়াই ইকুয়াস টু আর পি জেড। তাহলে এখানে কিউ আর ওয়াই ইকুয়াস টু আর পি জেড থেকে আমরা কী করবো, ওয়াই বাই জেড নিব। তাহলে ওয়াই বাই জেড হলে কী হবে, আর পি বাই কিউ আর হয়ে যাবে। তাহলে ওয়াই ইস টু জেড কী হবে, ওয়াই ইস টু জেড হবে আর পি ইস টু কিউ আর। এবার আমরা কি করলাম, দেখো আমরা এই দুটো অংশ বের করলাম, এখন আমরা শুধু এক্স ওয়াই জেডের, এক্স ইস টু ওয়াই ইস টু জেডের মান আমরা বের করবো। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেডের মানটা কী হবে, এই রাশির সঙ্গে এই রাশিটা গুণ হবে, তার এই রাশিটার সঙ্গে আবার এই রাশিটা গুণ হবে, এবং এইটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে সেই অনুযায়ী আমরা কী পাবো, এখানে এক্স ইস টু ওয়াই ইস টু আর হলে পি কিউ আর স্কোয়ার। তাহলে এখানে প্রথমটা পি কিউ আর স্কোয়ার ইস টু, এখানে হবে পি স্কোয়ার কিউ আর। তাহলে এখানে হবে দ্বিতীয়টা, এবং তৃতীয়টা জেডের ক্ষেত্রে কী হবে, পি কিউ স্কোয়ার আর। তাহলে এখানে হয়ে গেল। এবার আমাদের দেখো যদি ছোট করতে যাই তাহলে পি কিউ আর পি কিউ আর পি কিউ আর সবার থেকে চলে যাবে। তাহলে এখানে কি থাকবে, আর ইস টু, এখানে থাকবে একটা পি, এখানে থাকবে একটা কিউ। তাহলে আমাদের এক্স ইস টু ওয়াই ইস টু জেডের মান কী হলো, আর ইস টু পি ইস টু কিউ। 3 নম্বরে বলেছে রুট 2 ইন্টু সাইন থিটা ইকুয়াস টু 1 হলে টেন থিটার মান কত। দেখো রুট 2 ইন্টু সাইন থিটা ইকুয়াস টু 1, তাহলে সাইন থিটার মান কী পাবো, 1 বাই রুট 2। এবার সাইন থিটা ইকুয়াস টু 1 বাই রুট 2 পরিবর্তে আমরা সাইন 45 লিখতে পারি, যেহেতু সাইন এখানে 1 বাই রুট 2 মান হচ্ছে সাইন 45। তাহলে থিটার মানটা কী পেলাম আমরা, 45 পেলাম। আমাদের এখানে কী বলছে, টেন থিটা, তাহলে থিটাটা কত বেরিয়েছে এখানে 45, আমরা থিটার জায়গায় 45 লিখবো, 1045। তাহলে 1045-এর মান কত, 1, তাহলে আমরা এখানে লিখবো 1। 4 নম্বরে বলেছে বৃত্তস্থ সামান্তরিক একটি কী হবে। দেখো বৃত্তস্থ সামান্তরিক একটি সবসময় আয়তক্ষেত্র হবে। 5 নম্বরটাতে বলেছে এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু রুট 7 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াস টু 1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াস টু কত হবে। দেখো এক্স প্লাস 1 ইকুয়াস টু রুট 7 এবং এক্স মাইনাস 1 ইকুয়াস টু 1, এখানে এই দুটো থেকে আমরা কী করবো, এক্স ওয়াইয়ের মানটা বের করবো। এক্স ওয়াইয়ের মান অর্থাৎ এ বির মান, তাহলে এখানে কী হবে, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে মানটা সেই হিসেবে বসিয়ে দেবো। বসিয়ে দিলে এখানে কী হবে, রুট 7 বাই 2 হোল স্কোয়ার মাইনাস 1 বাই 2 হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে 7 বাই 4 মাইনাস 1 বাই 4 লসাগু করলে কী হবে, এটা 6 বাই 4 হবে, অর্থাৎ 3 বাই 2 হবে। তাহলে এখানে আমরা আবার এই অংশ যেটা বের করতে বলেছে সেটা আমরা বের করব। তাহলে কি নেবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে মাইনাস, এখানে আছে কত, এ মাইনাস বির মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বির মান অর্থাৎ এক্স ওয়াইয়ের মান কত হলো, 3 বাই 2, 2 কেটে যাবে। তাহলে এখানে হলো 1 প্লাস 3 অর্থাৎ 4 হলো, এখানে হবে আমাদের 4। 6 নম্বর প্রশ্নতে বলেছে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহুর সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ কত। দেখো এটা যেহেতু সমকোণী বলেছে সেক্ষেত্রে এখানে অতিভুজ হচ্ছে আমাদের কত, 10 হবে, বড় বাহুটাই অতিভুজ। তাহলে অতিভুজটা সবসময় হয়, এখানে যেহেতু বলেছে এখানে সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ, তাহলে এই 10 সেমিটাই হবে ব্যাস পরিবৃত্তের। তাহলে যদি ব্যাস হয় 10 সেমি, আমাদের ব্যাসার্ধ চাইছে, তাহলে অর্ধেক হয়ে যাবে, 5 সেমি হয়ে যাবে আমাদের পরিব্যাসার্ধ। এবার সত্য মিথ্যা অঙ্কগুলো যে রয়েছে 3 দাগের, সেখানে বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় ও মোট সুদের পরস্পর সমানুপাতিক। হ্যাঁ, এই কথাটা সত্যি হবে, কারণ সময় যদি বাড়ে সেক্ষেত্রে সুদ সমূল চক্রবৃদ্ধিটাও বাড়বে। তাহলে এটা আমরা বলবো বিবৃতিটি সত্য। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে 0
গ্রেটার দেন লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে কস থিটা গ্রেটার দেন 2/3 হতে পারে না। দেখো আমরা যেহেতু এখানে 2/3 মানটা আছে, 2/3 থেকে আমাদের বড় রাশি কত, হাফ, তাহলে হাফের মান কত, cos 60 = হাফ হতে পারে। আবার দেখো যদি এটা 2/3 এর মান থেকে বড় হয় 1, তাহলে আমরা দেখো cos 0 ডিগ্রি মান 1 পাবো। তো এখানে বলছে হতে পারে না, কিন্তু আমরা তো মানটা বের করতে পারছি 2/3 এর থেকে বড়, তাহলে সেক্ষেত্রে বিবৃতিটি হবে মিথ্যা। 3 নম্বরটা বলেছে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, 4 সেমি। তাহলে দেখো যেহেতু বহিঃস্পর্শ করছে 7 সেমি এবং 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কী হবে, সেই এখানে ব্যাসার্ধ দুটির যোগফল, তাহলে 7 3 10, তাহলে এখানে বলেছে 4 সেমি, তাহলে বিবৃতি হচ্ছে আমাদের কি মিথ্যা। 4 নম্বরে বলেছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 48 পাই বর্গ একক হলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 একক হবে। দেখো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr² প্লাস πr², তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখে দেবো 48 পাই। তাহলে এখানে দেখো 2πr² প্লাস πr² হচ্ছে 3πr² ইকুয়ালস টু হচ্ছে 48 পাই, পাই পাই সরে গেলে এখানে কী হলো 3, এখানে r² মান কী হবে 48/3 হয়ে যাবে, 3 দিয়ে এটাকে কাটলে কত হবে 16 হবে, তাহলে r এর মানটা কত হবে √16, বা r ইকুয়ালস টু কী হবে, এটাকে রুট করলে হবে 4, তাহলে দেখতে পাচ্ছি 4 একক হবে বিবৃতিটি, সেই জন্য আমরা বলবো সত্যি। 5 নম্বরে বলেছে p²q⁴r, q²r⁴p ও r²p⁴q অনুপাত তিনটির মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত হবে 1:p/qr। দেখো এই যে অনুপাত তিনটি দেওয়া আছে, এখানে পূর্বপদগুলোর গুণফল উত্তরপদগুলোর গুণফল হবে। তাহলে আমরা যদি পূর্বপদগুলোর গুণফল করি, তাহলে এখানে দেখো p², এখানে একটা পি আছে, তাহলে পি কিউব হবে, এখানে কিউ একটা, এখানে কিউ², তাহলে কিউ হবে, এবং এখানে দেখো আর আছে, এখানে r², তাহলে কি হলো r³ অর্থাৎ p³ q³ এবং r³ এদিকে দেখো উত্তর পদগুলো কী আছে r/p/q, তাহলে p/q/r হবে। এবার p/q/r উভয় পদ থেকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে এখানে কী থাকবে p² q² r², তাহলে এই অনুপাতের ব্যস্ত অনুপাতটা কী হবে 1:p² q² r², তাহলে এখানে কী আছে 1:p/q/r, তাহলে এখানে আমাদের বিবৃতিটি হলো মিথ্যা। এবার 6 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, 3, 14, 18, 20, 5 এর মধ্যমা 14। দেখো এই সংখ্যাগুলোকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে কী হবে 3, 5, 14, 18, 20, এখানে 5টি সংখ্যা আছে, তাহলে আমরা কি করলাম ডান দিক এবং বাঁ দিক থেকে দুটো করে সংখ্যা বাদ দিলাম, মাঝখানে কত থাকলো 14, তাহলে এখানে আমাদের মধ্যমা কত হচ্ছে 14, সেই জন্যে আমরা এই বিবৃতিটিকে সত্য ধরে নেব।